সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং আমার সহকর্মীবৃন্দ, সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। তো চলো আজকে আমরা আমাদের মূল ক্লাসে যাই, মূল পাঠে অংশগ্রহণ করি। শিক্ষার্থী বন্ধুরা, আমার হাতে দেখো একটি খেলনা গাড়ি রয়েছে। গাড়িটা কি দেখা যাচ্ছে? খেলনা গাড়িটা? হ্যাঁ, আমার মনে হয় গাড়িটা দেখা যাচ্ছে। এই যে গাড়িটা দেখো, এটা একটা খেলনা গাড়ি যদিও, তো আজকের এই ক্লাসের উপকরণ হিসেবে আমি তোমাদের সামনে হাজির করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি ঘোড়া রয়েছে। দেখো, ঘোড়া গাড়ি টানে। ঘোড়া কি করে? গাড়ি টানে। তাহলে চলো আমরা আস্তে আস্তে আমাদের পড়া শুরু করি। তাহলে দেখো, আমি লিখে দিলাম ঘোড়া ঘোড়ায় গাড়ি টানে। আচ্ছা, ঘোড়ায় কি করে? গাড়ি টানে। আচ্ছা, এবার দেখো, যদি আমি এরকম বলি যে, এরকম যদি আরেকটি বাক্য বলি যে, ধরো আমি লিখলাম এখানে মা ভাত রান্না করছেন। আচ্ছা, মা ভাত রান্না করছেন। আবার দেখো, এই যে আমার হাতে একটি কলম রয়েছে। কি রয়েছে? একটি কলম রয়েছে, লক্ষ্য করো। এই কলম দিয়ে আমরা কি করি? লেখি। এই যে দেখো, আরো একটি কলম রয়েছে আমার হাতে। কলম দিয়ে আমরা কি করি? লেখি, তাই না? আচ্ছা, যদি আমি এরকম লেখি, এখানে দেখো, কলম দিয়ে লেখা হয়। এবং লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এই যে তিনটি বাক্য আমি তোমাদেরকে বোর্ডে লিখে দিলাম, এই তিনটি বাক্যের মধ্যে, অর্থাৎ বাক্যের গঠন অনুসারে বাক্যগুলো লক্ষ্য করলে দেখো, এখানে রয়েছে বাক্যটির কি? কর্তা। তারপরে কি আছে? দেখো, আরো একটি শব্দ, আমি আস্তে আস্তে বলি। এই যে দেখো, ক্রিয়াপদ। এই গাড়িটা হচ্ছে কি? গাড়িটাকে টানে, ঘোড়ায় টানে। আবার যদি বলি গাড়ি টানে, কে টানে? ঘোড়ায় টানে। ঘোড়ায় কি করে? গাড়ি টানে। ঘোড়ায় গাড়ি টানে। তাহলে দেখো, এই টানের সাথে ঘোড়ার সম্পর্ক, গাড়ির সাথে টানের সম্পর্ক। আবার একইভাবে লক্ষ্য করো এখানে শিক্ষার্থী বন্ধুরা, মা কি করে? ভাত রান্না করে। ভাতের সাথে কার সম্পর্ক? রান্নার সম্পর্ক। তাহলে এই যে ভাত রান্না করছেন, এটার সাথে ভাত রান্না করার সাথেও করছেন সম্পর্ক। আবার দেখো, এখানে মায়ের সাথেও সম্পর্ক। অর্থাৎ এই যে ক্রিয়াপদ রয়েছে, এখানে একটি ক্রিয়াপদ রয়েছে। আবার দেখো, কলম দিয়ে লেখা হয়। এই লেখা হয় কি দিয়ে? কলম দিয়ে। আচ্ছা, এই যে ক্রিয়াপদ গুলো রয়েছে, এই ক্রিয়াপদ গুলোর সাথে এখানে যে আরো অন্য পদ রয়েছে, এগুলোর কি? সম্পর্ক রয়েছে। কি রয়েছে? সম্পর্ক রয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বলতে পারো? ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক রয়েছে, তাকে বাংলা ব্যাকরণের ভাষায় কি বলে? হ্যাঁ, তাকে বাংলা ব্যাকরণের ভাষায় কি বলে? তোমরা ঠিকই ধরতে পেরেছ। তাকে বাংলা ব্যাকরণের ভাষায় বলে হচ্ছে কারক। তাহলে চলো আজকে আমরা কারক নিয়ে আলোচনা করি। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, কারক নিয়ে আমরা আলোচনা করব। এবার এসো তাহলে আমরা দেখি, এই যে কারক, এই কারক শব্দটার অর্থ কি? কারক শব্দটার অর্থ কি?
দেখো আমি লিখেছি ঘোড়ায় গাড়ি টানে। কি টানে? গাড়ি টানে। মা ভাত রান্না করছেন, কলম দিয়ে লেখা হয়। এবার লক্ষ্য করো, কাজ এখানে কে করছে? ঘোড়ায় করছে, ঘোড়ায় কাজ করছে। এখানে কে কাজ করছে? মা ভাত রান্না করছে। আবার একইভাবে কি দিয়ে লিখছি? কলম দিয়ে। অর্থাৎ কাজগুলো সম্পাদন করছে। কাজগুলো শুরু হয়ে শেষ হচ্ছে। এই যে কাজ সম্পাদন করা, এই কারক শব্দের অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। তাহলে কি লিখলাম আমরা? কারক শব্দের অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে, যা ক্রিয়া সম্পাদন করে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখলাম যে আজকে আমরা কারক করব। কারক শব্দের অর্থটা কি সেটা আমরা এখান থেকে বুঝে নিই। আচ্ছা, কারকের সংজ্ঞা তাহলে কি হয়? কারক বলতে আমরা কি বুঝি? কারক হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে, এটা হচ্ছে কারকের অর্থ। আর তাহলে কারক হবে যে ক্রিয়াপদের সাথে, বাক্য অন্তর্গত বা বাক্যের মধ্যে যে ক্রিয়াপদ রয়েছে, ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের বা নাম পদের যে সম্পর্কটা থাকে, সেই সম্পর্কটাকে বলা হয় কি? কারক। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি কারক কয় প্রকার? 6 প্রকার। তাহলে এসো আমরা লিখি কারক কত প্রকার। দেখো কারক হচ্ছে 6 প্রকার। 1 নম্বরে হচ্ছে কর্তৃক কারক। নম্বর 2 হচ্ছে দেখো কর্মকারক। নাম্বার 3 হচ্ছে করণ কারক। আচ্ছা, তারপরে দেখো 4 নম্বরে হচ্ছে সম্প্রদান কারক। 5 হচ্ছে অপাদান কারক। এবং 6 নম্বর হচ্ছে অধিকরণ কারক। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এতটুকু নিয়ে আলোচনা করব। এবার দেখো, লক্ষ্য করো, আমি তোমাদেরকে কি করছি? পড়াচ্ছি, তাই না? আমি কি পড়াচ্ছি? ব্যাকরণ পড়াচ্ছি। তাহলে আমি এটাই লিখি। দেখো, শিক্ষক ব্যাকরণ পড়াচ্ছেন। আচ্ছা, শিক্ষক কি করছেন? ব্যাকরণ পড়াচ্ছেন। আচ্ছা, আবার যদি লিখি ধরো, শিক্ষার্থীরা পাঠ শ্রবণ করছে। শিক্ষার্থীরা কি করছে? পাঠ শ্রবণ করছে। আচ্ছা, এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি আমি প্রশ্ন করি তাহলে কি দাঁড়ায়? নিশ্চয়ই দাঁড়ায় কে, তাই না? কে ব্যাকরণ পড়াচ্ছেন, তাই তো দাঁড়ায়। আচ্ছা, আবার দেখো এখানে যদি বলি আমরা কারা পাঠ শ্রবণ করছেন, কারা মনোযোগ দিয়ে পাঠ শ্রবণ করছেন বা কারা ক্লাসটা উপভোগ করছেন, তাহলে এখানে আমি কি লিখব? কারা। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই যে কে এবং কারা, কে এবং কারা দিয়ে যদি কর্তার সাথে ক্রিয়াপদের সাথে সম্পর্ক বোঝায় এমন বাক্যে তোমার এমন অর্থাৎ ক্রিয়াপদের সাথে সম্পর্ক রয়েছে এমন ব্যক্তি এখানে যারা রয়েছেন, অর্থাৎ যে বিশেষ্য পদ
বা সর্বনাম পদ। কে বা কারা, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে উত্তরে তোমার বাক্যের মধ্যে যেই শব্দটা পাবে সেটাই হচ্ছে কর্তৃকারক। আমি কি বুঝাতে পারলাম? হ্যাঁ, আমি বলেছি যে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে উত্তরে যে শব্দটি তোমার সেই বাক্য থেকে বের হয়ে আসবে সেই শব্দটি হচ্ছে কি কর্তৃকারক। অর্থাৎ কর্তা যখন কাজ করেন কোনো বাক্যে, সেই কর্তা বিশেষ্য সর্বনাম, সেটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, অর্থাৎ এক বচন হতে পারে, বহু বচন হতে পারে। এরকম যদি বোঝায় তাহলে সেটা হবে কি কর্তৃকারক। আমি আশা করি তোমরা কর্তৃকারক কি সেটা বুঝতে পেরেছ। আচ্ছা, এবার চলো দেখি আমরা এখানে লক্ষ্য করো, আমরা তার আগে একটি বাক্য লিখেছিলাম। কি লিখেছিলাম? মা ভাত রান্না করছেন। আচ্ছা, এখানে লিখেছি শিক্ষক ব্যাকরণ পড়াচ্ছেন। আচ্ছা, এবার দেখো এখানে যদি আমি আবার লিখি মা ভাত রান্না করছেন, অথবা দেখো আরেকটি বাক্য লিখি মিনা বই পড়ছে। আবার দেখো আরেকটি বাক্য লিখলাম মিনা পড়ছে। মিনা কি করছে? বই পড়ছে, মিনা পড়ছে। এই বাক্য দুটির মধ্যে একটি শব্দ কম রয়েছে, একটি পদ কম রয়েছে। এই যে কম একটি পদ এখানে রয়েছে, একটি শব্দ কম রয়েছে, এটাই হচ্ছে আমাদের এখানে মূল বিষয়, বোঝার বিষয়। আচ্ছা, এখানে তো কর্তা ঠিকই আছে, পড়ছে ক্রিয়াপদ রয়েছে, এখানে দেখো বই আছে, এখানে কোনো কিছু নেই, মিনা পড়ছে। আচ্ছা, এখন এই যে বাক্যটি রয়েছে, এই বাক্যটিকে, এই শব্দটির এখানে আমি যদি কি দিয়ে প্রশ্ন করি, কি দিয়ে প্রশ্ন করি, তাহলে উত্তরে কি আসে? বই শব্দটি আসে, তাই নয় কি? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, কোন বাক্যে যদি কর্তা যে বস্তুর উপর বা যার উপর নির্ভর করে, যাকে আশ্রয় করে কাজ করেন, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করেন, সেই যে আশ্রয়কৃত বস্তু বা অবলম্বনকৃত বস্তু রয়েছে সেটাই হচ্ছে কর্মকার। আমি কি বুঝাতে পারলাম? হ্যাঁ, যেমন মনে করো এখানে হবে শিক্ষক ব্যাকরণ পড়াচ্ছেন, তাহলে এখানে কোন পদ, এখানে দেখো কোনটি হবে? এই যে ব্যাকরণ রয়েছে এটি হবে কি কর্মকারক, তাই না? তাহলে এখানে দেখো এখানে কোনো কর্ম নেই, এখানে কোনো কর্ম নেই, এখানে শুধু কর্তা আছে এবং ক্রিয়াপদ রয়েছে, কোনো কর্ম নেই। আচ্ছা, এই যে কর্ম এখানে নেই, এটাও ব্যাকরণের ভাষায় আরো একটি নাম রয়েছে, এটাকে বলা হয় অকর্ম ক্রিয়া। অকর্ম, এটাকে বলে অকর্ম ক্রিয়া, অকর্ম ক্রিয়া, আর এটাকে বলা হয় সকর্ম ক্রিয়া। সকর্ম ক্রিয়া অর্থাৎ যে বাক্যে কর্ম রয়েছে, কোনো অবলম্বনকৃত বস্তু রয়েছে, আশ্রয়কৃত বস্তু রয়েছে, সেটা হচ্ছে সকর্ম ক্রিয়া, আর যেখানে কোনো কর্ম নেই সেটা হচ্ছে অকর্ম ক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা, বাস্তবিক অর্থে দৈনন্দিন জীবনে আমরা বলে থাকি, আমরা কি বলি? যে কাজকর্ম করি, কাজকর্ম অর্থাৎ কাজ যে করি আমরা, সেটা সমার্থক শব্দ হিসেবে আমরা কর্মটাকে ব্যবহার করে থাকি। কিন্তু একটা কথা মনে রাখবে যে ব্যাকরণের ভাষায় ক্রিয়াপদ, ব্যাকরণের ভাষায় কি এই যে ক্রিয়াপদ আর কর্ম, এটা কিন্তু এক নয়, এটা কি এক নয়। কর্ম হচ্ছে অবলম্বনকৃত বস্তু, আর ক্রিয়া হচ্ছে কোনো বাক্যে যে কাজ করা হয় তাকে বলা হয় ক্রিয়াপদ। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা আমার মনে হয় যে কর্ম কিভাবে আমরা বের করব
সেই বিষয়টা বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে চলো আমরা তার পরের বাক্যটিতে যাই। এটা এখানে থাক। এবার দেখো করণ কারক। কি করণ কারক? আমরা বলেছিলাম কি, আমরা বলেছিলাম এর আগে লিখেছিলাম কলম দিয়ে লেখা হয়, তাই না? কলম দিয়ে লেখা হয়। এই যে দেখো আমার হাতে একটি মাউস রয়েছে। কি রয়েছে? মাউস রয়েছে। এই মাউসটা কি? ল্যাপটপ চালানোর একটা উপকরণ। এই মাউসটা দিয়ে আমরা ল্যাপটপে বিভিন্ন ধরনের কমান্ড করে থাকি, অর্থাৎ ল্যাপটপে কমান্ড করতে এই মাউসটা আমাকে কি করে? সহায়তা করে, তাই না? আচ্ছা, আবার দেখো এই কলমটা আমাকে কি করে? লেখার কাজে সহায়তা করে। শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো যে যন্ত্র সহায়ক উপকরণ, যন্ত্র সহায়ক উপকরণ বা উপায় বা চেষ্টা এরকম বোঝায়, তাহলে সেটা হবে কি? করণ কারক। তাহলে চলো দেখো আমরা লিখি। কি লিখবো? মনে রাখবে এটা, যে করণের অর্থ হচ্ছে যন্ত্র সহায়ক উপকরণ। যন্ত্র সহায়ক উপকরণ। তাহলে দেখো আমরা যদি লিখি এখানে যে টাকায়, টাকা কি? টাকা একটি উপকরণ। টাকা কি করে? টাকায় টাকা আনে। টাকায় কি করে? টাকায় টাকা আনে। আচ্ছা, আবার দেখো আমরা যদি এটাও লিখি যে মাউস দিয়ে ল্যাপটপ চালাই, এটাও লিখতে পারি। দেখো মাউস দিয়ে ল্যাপটপ, মাউস দিয়ে ল্যাপটপ চালাই। আচ্ছা, এবার লক্ষ্য করো আমরা বলেছি যন্ত্র সহায়ক উপকরণ। তাহলে দেখো এই যে টাকায় কি করছে? টাকা আনছে। আবার দেখো মাউস দিয়ে কি করি আমরা? মাউস দিয়ে ল্যাপটপটা চালাচ্ছি। তাহলে আমার এই কাজটাকে ত্বরান্বিত করছে বা সহায়তা করছে, সাহায্য করছে। টাকা দিয়ে টাকা আমি কামাই করছি, টাকা দিয়ে আমি টাকা নিয়ে আসছি, কলম দিয়ে আমি লিখছি। এরকম যদি যন্ত্র সহায়ক উপকরণ বা দ্বারা দিয়া কর্তৃক কথা থাকে, তাহলে বুঝবে সেটা হচ্ছে করণ কারক। শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় এই তিনটা কারক আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এবার চলো তাহলে আমরা দেখি এরপরে যে দুটো রয়েছে, তিনটি রয়েছে আরো, সেই তিনটা দেখি। এখানে আমি একটু মুছে দিই, তা না হলে ভালো বোঝা যাচ্ছে না। দেখো একটু মুছে দিই। আচ্ছা, এবার দেখো সম্প্রদান কারক। সম্প্রদান কারক কি? শিক্ষার্থী বন্ধুরা, বাস্তবিক জীবনে, দৈনন্দিন জীবনে তোমরা দেখে থাকবে অনেক কি বলে চাহিদা সম্পন্ন লোক রয়েছে। বিভিন্ন ভাবে তাদের বিভিন্ন ধরনের চাহিদা রয়েছে, যেমন খাদ্যের অভাব, বস্ত্রের অভাব, কারো চোখে আলো নেই, তার আলোর অভাব, এরকম রয়েছে। তাহলে যদি তারপরে ধরো যারা ভিক্ষা করে, তার কি? সে তার অভাবের কারণে সে কি করে? ভিক্ষা করে। এরকম কোন ব্যক্তি কি, যদি তুমি কোনো কিছু দান করো এবং সে দান হবে তোমার সত্য ত্যাগ করে, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির আমিত্ব রয়েছে, একটা সত্তা রয়েছে, আমার একটা সত্তা রয়েছে, সেই সত্তাটাকে ত্যাগ করে যদি আমি কোনো ব্যক্তিকে 5টি টাকা বা 10টি টাকা বা খাবার বা পোশাক যা কিছু আছে দিয়ে দিলাম, এরকম যদি বোঝায় তাহলে হবে সম্প্রদান কারক। আচ্ছা দেখো আমি লিখি এখানে সম্প্রদান কারক। দেখো লিখি বিদ্যাহীনে বিদ্যা দান করো। তাহলে তুমি কাকে দিলে? যার বিদ্যা নেই
তাকে দিলে। আবার দেখো আমি আরেকটি বাক্য লিখি, অনাহারীকে আহার দাও, আহার দাও। তাহলে দেখো কে তোমার এই আহার গ্রহণ করলো, তুমি কাকে দিলে, কে গ্রহণ করলো? যে ব্যক্তি গ্রহণ করলো সেই হচ্ছে সম্প্রদান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে, ব্যক্তি সম্প্রদান, ব্যক্তি কি, ব্যক্তি ই সম্প্রদান, বস্তু নয়। অর্থাৎ তুমি যে বস্তু দান করবে সেই বস্তু কি সম্প্রদান নয়। কে সম্প্রদান? এই ব্যক্তি, যাকে তুমি দান করবে সেই হচ্ছে সম্প্রদানকার। আমি আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, তাহলে এটাও একটু মুছে দিয়ে আবারটা লিখি। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা এটা একটু নিচে হয়ে যায়, একটু মুছে দিয়ে আমি উপরে লিখে নিই। আচ্ছা একটু উপরে দুটো লিখে নেই, তাহলে সুবিধা হবে। কয় নম্বর হবে আমাদের? 5 নম্বর। 5 নম্বর কি রয়েছে? অপাদান কারক। 6 হচ্ছে অধিকরণ কারক। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা দেখো, লক্ষ্য করো, আমার হাতে একটি খেলনা গাড়ি রয়েছে, খেলনা গাড়ি। আচ্ছা এই খেলনা গাড়িটা কিসের উপর রাখি? আচ্ছা এই ধরো আমার হাতে একটি বই রয়েছে। আচ্ছা এই বইটিকে যদি তুমি একটি স্থান মনে করো, স্থান কল্পনা করো, এর উপর গাড়িটা আমি রেখে দিলাম, ঠিক আছে? এই স্থান, এটা মনে করো একটি নির্দিষ্ট স্থান, বইটি কি একটি নির্দিষ্ট স্থান। ধরে নিলাম আমি এই বইটি হচ্ছে ভোলা বা বরিশাল, ঠিক আছে? আচ্ছা এখন যদি আমি এই গাড়িটাকে স্টার্ট করি, গাড়ি কি করবে? চলতে থাকবে, তাই না? আচ্ছা এখন আমি যদি এরকম লিখি যে গাড়ি বরিশাল ত্যাগ করলো বা বরিশাল থেকে গাড়ি ছাড়লো, তাহলে দেখো আমি লিখে দিচ্ছি, দেখো বরিশাল থেকে গাড়ি ছাড়লো। আচ্ছা কি করলো? বরিশাল থেকে গাড়ি ছাড়লো। আচ্ছা আবার দেখো এই যে বরিশাল থেকে গাড়ি ছাড়লো, এখানে থেকে কথাটা চলে আসছে। আচ্ছা আবার যদি দেখো আমি লিখি আকাশ থেকে বৃষ্টি পড়ে, আকাশ থেকে বৃষ্টি পড়ে, ঠিক আছে? আচ্ছা আবার ধরো লিখলাম, এটা মুছে দিতে হবে। আচ্ছা দুধ থেকে বা দুধ হতে দই পাই। আচ্ছা এবার দেখো, লক্ষ্য করো, গাড়ি ছাড়লো, কোত্থেকে ছাড়লো? বরিশাল ত্যাগ করলো, বরিশাল থেকে ছাড়লো। আকাশ থেকে পড়লো, কোত্থেকে পাই? দুধ থেকে পাই। শিক্ষার্থী বন্ধুরা এরকম যদি হইতে, এটা হবে চলিত হবে হতে, হইতে থেকে চেয়ে, হইতে থেকে চেয়ে, এবং সেটা যদি ত্যাগ করা অর্থে বোঝায়, ত্যাগ করা অর্থে বোঝায়, বা তোমার জাত অর্থে বোঝায়, জাত গৃহীত
লওয়া ত্যাগ করা বোঝায়, জাত অর্থে বোঝায়, গৃহীত বোঝায়, লওয়া অর্থে বোঝায়, প্রক্রিয়া অর্থে বোঝায়, প্রক্রিয়াও হতে পারে, প্রক্রিয়া অর্থে বোঝাতে পারে। যদি এরকম বোঝায় তাহলে সেটা হবে কি অপাদান কারক। আচ্ছা, যেমন মনে করো আমি এই উদাহরণটাকে আবার যদি নিচে একটু লিখি তাহলে মনে হয় সুবিধে হয়। দেখো, আচ্ছা, এখানে আমি লিখে দিলাম অধিকরণ কারক। অধিকরণ কারক আমি লিখলাম গাড়ি ভোলায় আছে। আচ্ছা, এই যে দেখো ভোলায় আছে, কোথায় আছে? গাড়ি ভোলায় আছে, তার মানে কি করছে? অবস্থান করছে। কোথায় অবস্থান করছে? ভোলায় অবস্থান করছে। শিক্ষার্থী বন্ধুরা, যদি অবস্থান করা অর্থে বোঝায় কোন স্থানের মধ্যে, স্থান কাল পাত্র, অর্থাৎ সময় বোঝাবে, পাত্র বোঝাবে, স্থান বোঝাবে, এরকম যদি বোঝায় তাহলে হবে অধিকরণ কারক। এই বাক্যই দেখো এভাবে লিখলে কি, বরিশাল থেকে গাড়ি ছাড়লো। আসলে তোমাদের বরিশাল থেকে গাড়ি ছাড়ে না, বরিশাল থেকে লঞ্চ ছাড়ে, সেটা লিখলে হয়তো ভালো হতো। আচ্ছা, বরিশাল থেকে গাড়ি ছাড়লো, এরকম যদি হইতে থেকে চেয়ে জাত, প্রক্রিয়া, গৃহীত এরকম বোঝায় তাহলে হবে অপাদান কারক। আর যদি কোথাও অবস্থান করা অর্থে বোঝায় তাহলে হবে অধিকরণ কারক। আচ্ছা, আবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে লক্ষ্য করো আমার হাতে দেখো একটি হাঁড়ি রয়েছে, মাটির হাঁড়ি। আচ্ছা, এই যে মাটির হাঁড়ি রয়েছে, এটা কি? এটা একটা উপকরণ, তাই না? এটা উপকরণ, উপাদান দিয়ে তৈরি, তাই না? মাটি যে মাটি একটা উপাদান, সে মাটি দিয়ে উপাদান দিয়ে এটা তৈরি, এটা একটা উপকরণ। কিসের তৈরি করো? কিসের জন্য তৈরি করেছে? এটা রান্না করার কাজে আমরা ব্যবহার করে থাকি। এই যে মনে করো একটা হাঁড়ি রয়েছে, আমি যদি বলি যে হাঁড়িতে ভাত আছে, আমি কি বলতে পারি? হাঁড়িতে ভাত আছে। দেখো আমি লিখে দিচ্ছি, হাঁড়িতে ভাত আছে। তাহলে কোথায় আছে? হাঁড়িতে আছে। গাড়ি কোথায় আছে? ভোলায় আছে। তাহলে দেখো একটা নির্দিষ্ট স্থান বা একটা নির্দিষ্ট কিছুর মধ্যে কোন জিনিসটা অবস্থান করছে, কোন বস্তুটা সেখানে অবস্থান করছে, এরকম যদি বোঝায় তাহলে হবে অধিকরণ কারক। আবার দেখো এরকম হতে পারে যে সারা রাত বৃষ্টি পড়ছে, সারা রাত বৃষ্টি পড়েছে, সারা রাত বৃষ্টি পড়েছে। এখানে লক্ষ্য করো সারা রাত দিয়ে কি বোঝানো হয়েছে? সময় বোঝানো হয়েছে। এরকম যদি স্থান কাল, এটা হচ্ছে কি? সময় মানে কাল, সময় মানে কাল, স্থান কাল, পাত্র। পাত্র দেখো আমি লিখি ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, হাঁটিয়া চলিল। এখানে যে ঘোড়ায় চড়িল মর্দ, এই ঘোড়াটা হচ্ছে এখানে পাত্র হিসেবে ব্যবহৃত হয়েছে, পাত্র হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে যদি কোনো স্থান বোঝায় এবং সেই স্থানে অবস্থান করা বোঝায়, আর যদি কাল বোঝায়, সময় বোঝায়, এবং যদি কোনো পাত্র বোঝায় তাহলে সেটা হবে অধিকরণ কারক। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি এই যে 6টি কারকের প্রকারভেদ রয়েছে, সেই 6টি কারকের প্রকারভেদ তোমরা খুব সহজে এবং সুন্দরভাবে বুঝতে পেরেছ। আবার দেখো একটা জিনিস লক্ষ্য করো, আকাশ কি? অনেক বড়, তাই না? আকাশ অনেক বড়। যেমন মনে করো আমি লিখে দিলাম
আকাশে চাঁদ আছে, আকাশে চাঁদ আছে। আবার ধরো লিখলাম আমি তিলে তেল আছে, অথবা আমরা একটু আগে লিখেছিলাম হাঁড়িতে ভাত আছে, অথবা থালাতে মিষ্টি আছে, তুমি যা লেখো, এরকম অনেক কিছুই হতে পারে। আচ্ছা, আমরা যদি এরকম লিখি তাহলে দেখো কি দাঁড়ায়। আকাশে চাঁদ আছে, আকাশটা কি অনেক বড়, তাই না? অনেক বড় কিছুর মধ্যে যদি ছোট কিছু থাকে দেখা যায়, তাহলে সেটাকে বলা হবে কি? ঐকদেশিক অধিকরণ। কি বলা হবে? ঐকদেশিক। ঐকদেশিক, মুছে দিচ্ছি। আচ্ছা, এটা মুছে দিই তাহলে বরঞ্চ ভালো। আচ্ছা, তাহলে একে বলা হবে ঐকদেশিক। ঐকদেশিক অধিকরণ। ঐকদেশিক অধিকরণ। আচ্ছা, আবার দেখো তিলে তেল আছে। কোথায় আছে? তিলে আছে। তিলটা কত বড়? তিলটা এরকম ছোট্ট একটা বস্তু। তিলের কতটা অংশ জুড়ে তেল আছে তুমি কিন্তু জানো না। আমরা ধরি যে তিলের সম্পূর্ণ অংশ জুড়ে তেল রয়েছে। এরকম যদি কোনো বস্তুর বা কোনো কিছুর মধ্যে সম্পূর্ণ অংশ জুড়ে বিস্তার করে জুড়ে থাকে, তাহলে সেটা হবে কি? তোমার অভিব্যাপক। এটাকে বলা হবে অভিব্যাপক। অধিকরণ। অভিব্যাপক অধিকরণ, অথবা কেউ কেউ এটাকে ভাবাধিকরণ বলে থাকে। ভাবাধিকরণ বলে থাকে। আচ্ছা, আবার দেখো আমি কি লিখলাম? মিনা অঙ্কে ভালো। অঙ্কে ভালো, কিন্তু কি ইংরেজিতে সে দুর্বল। অর্থাৎ সে অঙ্ক ভালো বুঝে কিন্তু ইংরেজি সে ভালো বুঝে না। এরকম যদি কোনো বিষয় বোঝায় তাহলে তাকে বলে বৈষয়িক। অধিকরণ। বৈষয়িক অধিকরণ। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় আমার এই আলোচনা থেকে তোমরা কারক কি, কারক অর্থ কি, কারকের সংজ্ঞা বা কারক বলতে আমরা কি বুঝি, প্রকারভেদ এবং কিভাবে আমরা চিনব সেই বিষয়টা বুঝতে পেরেছ। তোমাদের সাথে আমার আবার দেখা হবে এই ভার্চুয়াল ক্লাসে। তো সেই নাগাদ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।